আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। আপনারা জানেন যে কথোপকথন অনুষ্ঠানে আমরা এমন কোনো ব্যক্তিকে আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি যার কথা শুনে আমরা মুগ্ধ হই। শুধু নই, আমরা তার কাছ থেকে কিছু সময় উপযোগী, যুগোপযোগী এবং ভবিষ্যতের কিছু সম্ভাবনার কথাও শুনি। সবসময় সাধারণত আমরা যাদেরকে আনি তারা অপেক্ষাকৃত প্রবীণ, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসছেন তিনি অপেক্ষাকৃত নবীন। মিলন হাসান। তিনি গান লেখেন, গানে সুর করেন এবং সমাজকর্মী হিসেবে কাজ করেন। তিনি তার বিশাল বাংলাদেশকে বেছে নেননি, তিনি তার এলাকাকে বেছে নিয়েছেন, তার গ্রামকে বেছে নিয়েছেন। তার গ্রামের নাম হচ্ছে কয়া, কুষ্টিয়া অঞ্চলে, কুমারখালী অঞ্চলে। কয়া নামটা শুনলে আমার মনে হয় যারা ইতিহাসবেত্তা আছেন তারা সঙ্গে সঙ্গে একটু টান টান হয়ে বসবেন। কেন জানেন? ভারতবর্ষের ইতিহাসে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, ব্রিটিশদের তাড়িয়ে দেশটাকে স্বাধীন করবার যে আন্দোলন চলছিল, তখন যে কজন বাঙালির নাম সবার মুখে মুখে ফিরত তার মধ্যে একটি নাম হচ্ছে বিপ্লবী বাঘা যতীন। বিপ্লবী বাঘা যতীনের গ্রাম হচ্ছে কয়া গ্রাম। আরও অনেকের জন্ম সেখানে। নদী বিধৌত, ঠিক গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে, গড়াই নদী। সুন্দর শস্য শ্যামল এবং যেটাকে আমরা বলি যে সত্যিকার অর্থের পূর্ব বাংলার যে চেহারা, বাংলাদেশের যে চেহারা, নদীমাতৃক সবুজ নিসর্গ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে সেইখানে জন্মেছেন এই মিলন হাসান। এবং সেখানে তিনি অনেক কাজ করেন। পাশাপাশি তিনি পেশায় একজন ব্যবসায়ী বটে, কিন্তু তার ব্যবসার একটা বড় অংশই তিনি খরচ করেন কয়া গ্রামের উন্নয়নে। কথা বলছি আজকে আমাদের অতিথি মিলন হাসানের সঙ্গে। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে। বিপ্লবী বাঘা যতীন, যেখানে ক্ষুদিরামের নাম আসে, যেখানে বিনয় বাদল দীনেশের নাম আসে, যেখানে মাস্টারদা সূর্য সেনের নাম আসে, প্রীতিলতার নাম আসে, তেমনিভাবে যেখানে ফরাজি আন্দোলনের নাম আসে, যেখানে সিপাহী বিদ্রোহের কথা নানান রকমভাবে আসে, সেখানে এই একেবারে পিছিয়ে পড়া একটা গ্রাম কয়া গ্রাম, তখন তো পিছিয়ে পড়াই ছিল, এখন না হয় যোগাযোগ অনেক সুন্দর হয়েছে, সেইখানে জন্মেছিলেন এই বিপ্লবী বাঘা যতীন। তার সম্পর্কে কিছু জানেন কি আপনি? বিপ্লবী বাঘা যতীন সম্পর্কে বলতে হলে আসলে অনেক ব্যাপার। তো উনি আমার গ্রামের মহৎ এবং কৃতি সন্তান, যেটা আপনি বললেন ভারতবর্ষ। এটি জন্য আপনার অহংকার নাই? অহংকার, গর্ব সবই আমাদের আছে তার কারণে। এর মূল কারণ হচ্ছে বিপ্লবী বাঘা যতীনের কোনো চিহ্ন কি আপনাদের গ্রামে আছে এখনো? তাদের যে যে বাড়িটা, মানে তার নানা বাড়ি, উনি তো নানা বাড়িতে থাকতেন, তো ওই বাড়িটার আসলে কোনো রকম চিহ্ন নাই, কিন্তু সবাই জানে এটা বিপ্লবী বাঘা যতীনের বাড়ি ছিল। বিপ্লব বাঘা যতীন এখানে বড় হয়েছেন, এখান থেকেই ভারতবর্ষ যে আন্দোলন এখান থেকেই পরিচালনা করেছেন। তো এটা এখন সবাই জানে। এবং এটা কিন্তু গত 20 বছর আগে কিন্তু খুব বেশি মানুষ জানতো না। এখন ইতিহাসের যারা করেন, চর্চা করেন তাদের কারণে এবং আপনাদের কারণেও বটে। আপনারা সেখানে অনেক আন্দোলন করেছেন তার স্মৃতি রক্ষার্থে, আমি সেটা বলছি না। আচ্ছা, বিপ্লবী বাঘা যতীন ছাড়াও আমি জানি যে কয়া গ্রামে এই উপমহাদেশ শুধু নয়, বিশ্বের একজন বিখ্যাত অভিনেতারও জন্ম বাড়ি। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়। এটা আমরা বাঘা যতীন থেকে একটু শুরু করি। আমরা যেটা পেয়েছি, বাঘা যতীনকে গ্রামীণ পর্যায়ে বা এলাকা ভিত্তিক যে দ্বিতীয়বার পরিচয় লাভ করিয়ে দেন সেটা হচ্ছে প্রফেসর ডক্টর রকিবুল হাসান। এই মানুষটা হচ্ছে বাঘা যতীনকে নিয়ে অনেক লেখালেখি করেছে, শিক্ষকতা করেন। উনি শিক্ষকতা করেন, লেখালেখি করেছেন। এবং তার সাথে নাসির উদ্দিন একজন ছিলেন, উনি শিক্ষকতা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। উনি আরও কিছু মানুষ নিয়ে তো এই বাঘা যতীনের চর্চাটা দ্বিতীয়বার শুরু হয়। এই শুরুর পরেই আমরা বুঝতে পারি বাঘা যতীন আসলে কত বড় নেতা, কত বড় মনের মানুষ ছিলেন। এটা আমরা আস্তে আস্তে এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হবে। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষের স্বাধীনতায়
যাদের নাম আসা উচিত ছিল প্রথম সারিতে, তারা বলতে গেলে বেশিরভাগই বাঙালি। তারা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা চেয়েছিলেন। আপনি সূর্য সেনের কথা যেটা বললাম, বিনয় বাদল দীনেশের কথা বললাম, ক্ষুদিরামের কথা বললাম, সেই নামগুলো কিন্তু ভারতবর্ষের ইতিহাসবেত্তারা কম আনেন, কিন্তু আমাদের নামগুলো স্মরণ করা উচিত। তারা বাঙালি ছিলেন, বীর বাঙালি ছিলেন। সমাজের উন্নয়ন চান, আমরা যতটুকু জানি। আপনার গ্রামের যে উন্নয়নটা, সেটা নিয়ে একটু কথা শুরু করি। আমাদের গ্রামের তো যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে আমরা বাঘা যতীনকে অবশ্যই আমাদের একটা আদর্শ দিয়ে রেখে গিয়েছেন সেটা। তারপরে এখানে বাঘা যতীনের পাশাপাশি এখানে কথা সাহিত্যিক আকবর হোসেন, যিনি সাহিত্য সাধনা করেছেন, অসাধারণ অসাধারণ উপন্যাস লিখেছেন। তারপরে আমাদের এই যে নাসির উদ্দিন স্যার, যে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। তারপরে আপনার হচ্ছে আকবর হোসেনের যে ছোট ভাই, উনি হচ্ছে আমাদের একজন শিক্ষাবিদ ছিলেন। উনি ডবল ডক্টরেট করেছিলেন ওই অজপরাগা থেকে। তো সবগুলো মিলেই আমাদের গ্রামটাকে যে সমৃদ্ধ করেছে ওনারাই করেছেন। এর পরবর্তী প্রজন্মে এসেছে প্রফেসর ডক্টর রকিবুল হাসান। তো সেই জায়গা থেকে আজকের যে আলোটা, আজকের যে আদর্শটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে, গ্রাম যে একটা আদর্শ গ্রাম হয়ে গিয়েছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমি। আমার গ্রামের যে সৌন্দর্য, আমাদের এখন শিক্ষার হার অনেক বেশি, প্রায় 100%। তারপরে হাই স্কুল আছে, হাই স্কুল আছে, অনেক পুরনো, অনেক পুরানো হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। আমাদের গ্রামে তো অনেকগুলো, কিন্তু আমাদের যে এখন দুটো ওয়ার্ড আছে আর কি, 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড পড়েছে ক ইউনিয়নের এই বাঘা যতীনের গ্রামটা। মানে কলেজ আছে না, বিশ্ববিদ্যালয় নাই, কলেজ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং গার্লস স্কুল আছে। এখন মোটামুটি বলতে পারেন এটা একটা সমৃদ্ধ গ্রাম। এই যে বলছেন যে শিক্ষালয়গুলো আছে, সেখানে এই যে তরুণ সমাজ, স্কুল গোয়িং যারা, তাদের মধ্যে কি বন্ধনটা কেমন, এবং তারা আধুনিক চিন্তার মানুষ হচ্ছে কিনা, বিজ্ঞান মনস্ক হচ্ছে কিনা, ইতিহাস নিয়ে তাদের চর্চা? সাধারণ প্রশ্ন। আমরা যেটা শিখেছি, আমরা এখন আমাদের যে ডিজিটালের যে সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ হতে পারবো। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি শারীরিকভাবে শক্তি অর্জন করার জন্য খেলাধুলাটা খুব জরুরি। সেই জায়গাটায় কিন্তু আসলে একেবারেই গ্যাপ পড়ে গিয়েছিল। মানে কিশোররা বা বাচ্চারা স্কুল থেকে যে ইলেকট্রনিক্স ডিভাইস বা কিশোরগঞ্জ, এই সব জায়গাটাতে তারা মিশে যাচ্ছিল। বিপ্লবী বাঘা যতীন যখন ছিলেন, উনি সংগ্রামের পাশাপাশি কিন্তু খেলাধুলা করতেন, সাঁতার খেলতেন বা ঘোড়ার যে দৌড়গুলো এগুলো খেলতেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু একটা তরুণ প্রজন্ম কিন্তু তার সাথে যুক্ত ছিলেন, এবং এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আশেপাশে গ্রাম, যেমন উনি সংগ্রামের মাধ্যমে যুক্ত ছিলেন এবং খেলাধুলার মাধ্যমে কিন্তু উনি দারুণ জনপ্রিয় ছিলেন, এবং সমাজকর্মী হিসাবে শরীর এবং সমাজকর্মী হিসাবে উনি দারুণ ছিলেন। কারোর অসুখ বিসুখ হলে উনি কিন্তু নিজে যেতেন, নিজে সেবা করতেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে ইতিহাসের পাতায়। তো আমরা যে গ্যাপটা হয়ে গেছে, যে ডিজিটালের যে সঠিক ব্যবহারটা, এটাই তো আমরা চাচ্ছি দেশের উন্নয়নে, কিন্তু এই জায়গাটা হয়ে গেছে যে বাচ্চারা স্কুল থেকে সরাসরি ইলেকট্রনিক ডিভাইসের উপর চলে গেছে। এই ডিভাইসে যাওয়াটাকে আপনি নেতিবাচক অর্থে দেখছেন কেন? না, আমি যদি বলি সেটা ভালো কাজে লাগতে পারে, ডেফিনেটলি এটা ভালো, কিন্তু পৃথিবীটা তার হাতের মধ্যে যে গ্যাপটা আমরা এখন ডিজিটালের ব্যাপার হচ্ছে যে আপনি একজন নিজে যখন খেলাধুলা করবেন, তখন মেসি বা নেইমার বলটা কিভাবে পাস দিচ্ছে, এটা খুব নিজের মধ্যে খুব কিন্তু ধারণ করবেন। কিন্তু আপনি বলছেন যে তরুণ প্রজন্ম যেটা ডিজিটালের কথা বলছেন, সেখান থেকে তারা খেলাধুলা করলে ভালো খেলাধুলা করার চেষ্টা করবে। এই তো সাংস্কৃতিক চর্চা, যেটা এটা কি করে হলো? কুষ্টিয়াটাই সাংস্কৃতিক উর্বর একটা জমিন। এখানে কুষ্টিয়া কুমারখালী তো আরও বটেই, কারণ এখানে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমাদের গ্রামের পাশের ইউনিয়ন। তারপরে মীর মোশাররফ হোসেন, বিষাদ সিন্ধুর যে রচয়িতা, উনি আমার পাশের ইউনিয়ন, বাট আমাদের একই উপজেলায়। গগন হরকরা, তারপরে আপনার কাঙাল হরিনাথ, মানে এইগুলার আমরা বুদ্ধির পর থেকেই আমরা এগুলা লালন করি, ধারণ করি। তো আমাদের জমিটা এত উর্বর, এই সংস্কৃতির একটা অংশ হিসাবে জন্মগতভাবেই মানে এই কথাগুলো বললেই কেমন যেন একটা সাহিত্যের একটা ব্যাপার চলে আসে। দেখেন
লালন সঙ্গীত। আমাদের কুষ্টিয়ার মানুষ অন্য যাই কিছু পারুক না পারুক, আপনি লালনের দু একটা লাইন কিন্তু তারা গাইতে পারবে, পংক্তি গাইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু গাইতে পারবে। তো সেই ধারাবাহিকতায় আমার মধ্যেও কাজ করেছে, তো আমিও এটা অনুভব করেছি। তো মানুষের অনেক ধরনের ইচ্ছা থাকে, তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই যদি গানটাকে যে লিখি কোনো প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপটটাকে তুলে ধরা, একটা সমাধান নিয়ে আসা, এটা আমার গানের মধ্যে থাকে। এটা আমার এক ধরনের ক্ষুধা। আরেকটু কথা বলবো, তার আগে একটা বিরতিতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, দেখছেন কথোপকথন, কথা বলছি আজকের অতিথি মিলন হাসানের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন। যেখানে বলছিলেন আপনি যে আপনি উত্তরাধিকার সূত্রেই বোধহয় এগুলো ধারণ করেছেন, বা ডক্টর আকিব হাসানের কথা বললেন, তিনিও বোধহয় ধারণ করেছেন। মীর মোশাররফ হোসেনের কথাও তো আমরা বলতে পারি সেখানে, অবশ্যই, তাই না? অবশ্যই। তিনি অসাধারণ সাহিত্য রচনা করেছেন। এবং এই ধরনের যাদের নাম নিলেন এরা তো প্রাতঃস্মরণীয় বটেই, কিন্তু আমার ধারণা এইসব মানুষ ছাড়াও গ্রামেগঞ্জে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা গুণী মানুষরা আছেন, যারা গান রচনা করেছেন, শুধু রচনা করেননি, গান গেয়েছেন। আপনাদের এলাকায় কিন্তু যাত্রাপালারও একটা রমরমা অবস্থা ছিল এক সময়। এটা এক সময়, আজ থেকে 20 বছর বা 15-20 বছর আগে প্রচুর যাত্রা হতো, এবং এটা নিয়ে একটা মহা উৎসব হতো, এবং নছিমন এক ধরনের গান হতো, পালা গান। এটা আপনাদের এলাকাতেই হতো? হ্যাঁ, এই নছিমন গানটা এখন আর নাই, বিলুপ্ত। কিন্তু যাত্রাটা আঙ্গিকটা হচ্ছে পুরুষরা নারী সেজে গান করতো। হ্যাঁ, পুরুষরা তখন হয়তো নারীদের মানে সরাসরি ভূমিকায় আসা খুব কঠিন ছিল সামাজিক কারণে, তো পুরুষরাই মেয়ে সাজতো, এবং ওই নছিমন বা পালা গানটা আমরা দেখতাম ছোটবেলা, খুব আনন্দের সাথে হতো। আপনার লেখা গান অনেক গুণী শিল্পীরা গান করেন। হ্যাঁ, আমার গুণীর শিল্পীরা তো বটেই, বর্তমান প্রেক্ষাপটে বাউল শফি মণ্ডল, যিনি আমার অনেকগুলো গান করেছেন, আরও কিছু গান সে হাতে নিয়েছেন। তারপরে ক্লোজ আপ ওয়ান তারকা লাইলা, সঙ্গীত শিল্পী, ফোক শিল্পী, উনি আমার গান করছেন। তারপরে আপনার স্বপ্ন যাবে বাড়ি গানের গায়ক যে মিলন মাহমুদ, উনি আমার গান করছেন। তারপরে ডলি মণ্ডল, লালন সঙ্গীত শিল্পী, উনি আমার গান করছেন। তারপরে গামছা পলাশ নামে খুব পরিচিত আর কি, উনিও আমার গান করছেন। তো ওনারা সবাই আমার মোটামুটি গানগুলো করতেছেন আর কি। তো আমার গানগুলো মানে এক ধরনের টান আছে, মাটির টান আছে, যেটা আমি সবসময় শিকড়কে লালন করি, ধারণ করি। কত গান লিখেছেন এ পর্যন্ত? আমার গান এ পর্যন্ত প্রায় 200 মতো গান লিখেছি। তার মধ্যে কি শুধু রেকর্ড আকারে রয়ে গেছেন, নাকি মুদ্রিত আকারেও আছে? মুদ্রিত আকারেও আছে, আর রেকর্ড তো হচ্ছেই। এগুলা প্রতিদিনে মানে ভালো লাগার। আপনি শুরু করেছিলেন মেসি নেইমারের নাম নিয়েছেন, তার মানে ফুটবল আপনাকে টানে? হ্যাঁ, আমার জীবনে একটাই দুঃখ। আমার দুঃখটা আমি যদি আমার জীবনকে নিয়ে একটু বলি, যে আমার 18 মাস বয়সে মা মারা যায়। তারপর থেকে মা মারা সন্তানদেরকে নিয়ে একটু আলাদা, সমাজ একটু আলাদা চিন্তা করে, ওরা একটু বেশি দুষ্টু প্রকৃতির হয়। তো এই দুষ্টু প্রকৃতির কে অনেক কথা শুনতে হয় মাকে নিয়ে। তো আমি ক্লাস 3 থেকেই এই শব্দগুলো, যখন আমার মা মানে আমি একটু খারাপ কোনো কিছু করলে, মানে হয়তো কারো গাছের ফল পেরেছি, তো মাকে নিয়ে তখন ফল পেরেছি মানে কি, গ্রামের যে পুরনো সংস্কৃতি, হ্যাঁ হ্যাঁ, শশা চুরি করা, হ্যাঁ, লিচু চুরি করা, আম চুরি করা, এটাকে চুরি বলে না? আপনি জানেন বোধহয় নিশ্চয়ই যে বাঙালির পুরনো সংস্কৃতিতে, গ্রামীণ সংস্কৃতিতে বছরের একটা দিন আছে যেদিন রাতে চুরি করাটা নাকি সংস্কৃতির একটা অঙ্গ ছিল, যার জন্য একটা গানের কথা আছে না, যে কিছু করলে চুরি নষ্ট তিথির, হ্যাঁ, এই সময় আছে। সেটা না, আমি একটা অন্য প্রসঙ্গে যাই। আপনার সম্পর্কে আমরা যতদূর জানি যে আপনি এমনিতে ব্যবসায়ী, আপনি টাকা অর্জন করেন, কিন্তু এই টাকার একটা বড় অংশ আপনি ব্যয় করেন সমাজকর্মে, ব্যয় করেন সংস্কৃতি কর্মে, ব্যয় করেন সাধারণত যারা মাটির কাছাকাছি থাকে, অপেক্ষাকৃত কম
পয়সার লোক তাদের জন্য। কয়া গ্রামে আপনি খেলার একটা একাডেমি করেছেন, জি। সেই একাডেমির আদলে কি আপনি মনে করেন যে শুধু কয়াকে উন্নত করলেই কি সারা দেশ উন্নত হবে, বাংলাদেশটা উন্নত হবে? না, এটা সারা বাংলাদেশ ব্যাপী এই কাজটা করতে হবে। কয়াটা হচ্ছে আমার যেহেতু গ্রাম, আমার জন্মস্থান, আসলে যে কোনো ভালো জিনিসই কিন্তু আপনার পরিবার থেকে শুরু করতে হবে। এই পরিবার থেকে শুরু করলে একসময় এটা রাষ্ট্রীয় পর্যায়ে যাবে। তো আমি আমার গ্রাম থেকে শুরু করেছি, যেটা আমি বলছিলাম ওই গল্পের মধ্যে যে এই প্রসঙ্গে আমরা আবার বিরতির পরে আসবো, আলাপ করব। প্রিয় দর্শক, আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। দেখছেন কথোপকথন, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন। কথা বলছি আজকের অতিথি মিলন হাসানের সঙ্গে। যেটা বলছিলেন আপনি, ওইটা দিয়ে একটু শুরু করি আবার। হ্যাঁ, আমি ওই যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে আমার জীবনে একটাই দুঃখ। সেই দুঃখটা হচ্ছে যে আমি ফুটবলকে খুব ভালোবাসি। ফুটবল খেলতে পারেন নাই। আমার খেলার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই মা না থাকার কারণে আমরা 10 ভাই বোন, তো আমি 10ম। ফলে আমাকে নিয়ে তাদের অনেক চিন্তা ছিল আর কি, যে সে যেন কোনোভাবে অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায়। তাই জন্য খেলাধুলার প্রতি আমাকে মানে যতটা সহযোগিতা করার ততটা কোনোভাবেই করি নাই, শুধু পড়াশোনা। তো এই পড়াশোনা করতে যেয়ে কিন্তু আমার মনের মধ্যে যে স্বপ্ন, লালিত স্বপ্ন যে আমি ভালো খেলোয়াড় হব, খেলাটা অনেকভাবে খেলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে পরিবারকে না জানিয়ে। কিন্তু যখনই ভালো খেলে, যখনই খবরটা পরিবারের কাছে যায়, তখন আর এটা মেনে নেয় না। আমি আবার একটু আপনার আসি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে আসি। সেটি হচ্ছে যে আপনি বিশ্বাস করেন যে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি সমাজকে সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়। রাজনীতি করার ইচ্ছা তো আপনার নাই? না, এটাকে রাজনীতি বলে কি না জানি না, তবে যে রাজনীতি বলছি যে এগুলো করে মানুষ এই চেয়ারম্যান হয়, অমুক হয়, তেমুক হয়, না, এই ধরনের চিন্তা আমার মধ্যে নাই। আমার চিন্তা হচ্ছে যে আমি নিজে পৃথিবীতে একটা মানুষ হিসাবে আসছি, আমার দায়বদ্ধতা আছে। আমি যেখানে ভুল দেখব, সেই ভুলটুকু যদি আমার দ্বারা যদি একটু শুধরানো যায়, সমাজ সোনার বাংলা দেশ গড়তে, আমি সেখানে অবশ্যই কাজ করব। এটাকে রাজনীতি বলে না দেশের উন্নয়ন বলে সেটা আমি জানি না, এটা আমার মনের খোরাক। আপনি মনে করেন যে যেটা বলছেন যে একটি দৃষ্টান্ত হিসাবে আপনি যে ব্যক্তি উদ্যোগে কাজ শুরু করেছেন, সেটি অনেককে অনুপ্রাণিত করবে, আপনার দেখা দেখি অনেকে হয়তো এগিয়ে আসবে এবং সারা দেশব্যাপী একটি আন্দোলন তৈরি হবে। সেটি হচ্ছে সুস্থ তরুণ সমাজ নির্মাণের আন্দোলন, এটা এক্স্যাক্টলি বিপদগামী তরুণ যুবকদেরকে ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন। এবং নিশ্চয়ই সেখানে দেশপ্রেমের ব্যাপারটা থাকবে, অবশ্যই। নিশ্চয়ই সেখানে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা থাকবে, ভাষা আন্দোলন, নিশ্চয়ই সেখানে আমাদের ইতিহাসের ঐতিহাসিক ব্যাপার, যেটা বাঘা যতীনের ব্যাপারে আপনি বলছেন, এইরকম থাকবে, তাই তো? সেটাই আমরা কামনা করি এবং সেটাই আমি শেষ করি এইভাবে যে আপনি বলছিলেন যে আপনার কাছে যতটুকু করবার আছে, সুকান্ত যেমন বলেছেন, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ পৃথিবীর সরাব জঞ্জাল, তারপর হব ইতিহাস। এগুলো তো ভোলার জিনিস না, না, এটা ইতিহাস, আমাদের জীবনের অংশ। এটা অনেক শক্তি, এই কথাটা কিন্তু অনেক শক্তির, তরুণ প্রজন্মের অনেক শক্তির। এটাকে আমাকে যদি বলে যে তোমাকে আমি অনেক অর্থ দিচ্ছি, আমার ওইটার ব্যবহারের ক্ষমতা আছে কিনা জানি না, কিন্তু সুকান্তের যে কথাগুলো, এইটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনেক বেশি সমাজ তৈরিতে ভূমিকা রাখতে সহযোগিতা করবে। যেমন আমি এই যে বলছি যে আমি স্বপ্নভূমি ফুটবল একাডেমি, দেখেন আমার এটা শুরুর আগে আমি কিন্তু এখনো ফুটবল খেলি কন্টিনিউ, মানে এই জিনিসটা নাম দিয়েছেন স্বপ্নভূমি ফুটবল একাডেমি। স্বপ্ন হচ্ছে আমার ছেলে, আর ভূমি হচ্ছে আমার মেয়ে। স্বপ্ন হচ্ছে একটা স্বপ্ন থাকতে হবে, আর ভূমি হচ্ছে আপনাকে দাঁড়ানোর একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাটাই হচ্ছে স্বপ্নভূমি, যেটা আমার সন্তান। দুটোই কিন্তু সন্তান, স্বপ্ন হচ্ছে ছেলে, ভূমি হচ্ছে মেয়ে। তো আমি এলাকায় যে অনুভব করেছি সেটা হচ্ছে যে আমি নিয়মিত খেলি, তো 1-1.5 বছর আগে আমি দেখি যে বাজারে কিশোর ছেলে পেলে মানে বিকেল হলেই এগুলা নিয়ে ঘোরাঘুরি করে, মানে এই মোবাইল এগুলা ঠিকমতো বাসায় ফিরতেছে না। তো আমি চিন্তা করলাম যে এটাকে, যেহেতু আমরা ছোটোবেলা কী করতাম, আমি কি করতাম আমার ছোটোবেলায়, তো আমরা স্কুল শেষ করে খেলার মাঠে চলে যেতাম, খেলে টেলে তারপরে একটা ক্লান্তি, একটা ভাব আসতো, মাথা ফ্রেশ হতো, আবার বাসায় একটু খেয়ে দিয়ে পড়াশোনা করতাম। তাহলে নিশ্চয়ই আজানের আগে এটা আমাদের পারিবারিক বা ওই সময় গ্রাম বাংলায় এটা একটা ব্যাপার ছিল যে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে। তো আমি সেটাকেই ওই আমার পরিবারের বা গ্রাম বাংলায় যেটা হয়, আমি চিন্তা করলাম কি তাহলে আমার এখানে, যেহেতু আমি খেলাকে ভালোবাসি, আমার জীবনের একটাই দুঃখ যে আমি ভালো ফুটবলার হতে পারিনি, তাহলে এই জায়গাটা কাজ করলে পারে যে কিশোরগঞ্জ
গ্যাং আছে, তারপরে আপনার হচ্ছে যে এই হানাহানি যে ব্যাপারটা আছে কিশোরদের মধ্যে, তাহলে এটা থেকে তারা দূরে থাকবে। যখনই চিন্তা করলাম তখনই আমার এলাকার যারা প্রাচীন মানে আমাদের আগে যারা খেলতো তাদের ডেকে বললাম আমি এটা করব, তো বলে এটা খুবই ভালো হয়। তো আপনি মানে অবিশ্বাস্য ব্যাপার, এখন আমার ওই মাঠে 20 বছর আগে মানে আমরা খেলার পরে আর মানে খেলাধুলা ওইটা পাবে হতো না। এখন সেখানে তরুণ সমাজের 150 ছেলেপেলে খেলে, শুধু কয়ার না, আশেপাশে খোকসা উপজেলা যায়, মানে কয়েকটা ইউনিয়নের ছেলেপেলে ওখানে খেলতে যায়। এবং বিকেলবেলা আপনার মুরব্বীরা যেখানে বাজারে বসে থাকতো, কিশোররা যেখানে বাজারে ঘোরাঘুরি করতো, এখন সব মাঠে থাকে। যেটা দিয়ে বলছিলাম যে সেটা হচ্ছে যে এর মাধ্যমে এক ধরনের হৃদ্যতা বেড়েছে, পরস্পরের প্রতি সৌহার্দ্য বেড়েছে, সম্প্রীতি বেড়েছে এবং ভালোবাসা বেড়েছে, এবং এক ধরনের ঐক্যের মধ্যে দিয়ে একটি সমাজ, প্রায় পিছিয়ে পড়ার সমাজ সামনে এগিয়ে যাচ্ছে। আপনার গানের যে গীতি কবিতাগুলো লেখেন, যে গানগুলো লেখেন, উল্লেখযোগ্য একটি গানের দুটো পংক্তি কি শুনতে পারি? অবশ্যই। এবং এটার মধ্যে দিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। অবশ্যই। আমি তো ওইভাবে আসলে গায়কদের মতো কবিতার মতো করে বলেন। হ্যাঁ, আমরা আছে ও মহাজন তোমার পোষা পাখি আমি কেমনে ধরে রাখি, এটা হচ্ছে মুখ, এটা একটা। আর আছে বুকের মানিক আইরে আমার বুকে, যখন কোনো বাবা আমার সামনে সন্তানের মৃত্যুবরণ হয় তখন আর কি বুকের মানিক আইরে আমার বুকে। এগুলো নিশ্চয়ই বিরহের একটা ব্যাপার থাকে আমাদের। আরও আছে, আমি যদি আরও বলি তাহলে তোমার টানে ঘর ছাড়িলাম। দেশ নিয়ে? দেশ নিয়ে আমার চোখে তুমি, মানে এটাকে বাংলাদেশকে বুঝাইছি, আমার চোখে তুমি, এটা হচ্ছে দেশ নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্যে। পরবর্তীতে আবার কখনো কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন মিলন হাসান। প্রিয় দর্শক, শেষ করছি আজকের কথোপকথন। শুনলেন আমাদের নবীন প্রজন্মের নেতৃত্ব দানকারী যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে সারা দেশে, তাদেরই একজন মিলন হাসানের মুখ থেকে কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সমাজের উত্তরণ ঘটানো যায়, কিভাবে অতীতকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা যায়। একটা স্বপ্নভূমি তিনি তৈরি করছেন। ভালো থাকবেন।